2000 সালে ঢাকায় টেস্ট অভিষেক হওয়ার প্রায় 16.5 বছর পর শ্রীলঙ্কায় গত বুধবার 100তম টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। 1992 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া জিম্বাবুয়ের 100তম টেস্ট খেলতে লেগেছিল 24 বছর, ভারতের 35 আর পাকিস্তানের 27 বছর। তবে ক্রিকেট খেলুড়ে দেশের সংখ্যা যত বেড়েছে ততই বেড়েছে খেলার সংখ্যা, আর সেদিক থেকে বাংলাদেশ আছে অনেকটাই পিছিয়ে। গত বছর ইংল্যান্ড যখন খেলেছে 17টি টেস্ট আর ভারত 12টি, তখন আমাদের টাইগাররা খেলেছেন মাত্র 2টো টেস্ট। আইসিসির করা ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপি বা বোর্ডগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে খেলার সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় আজকের ক্রিকেট বিশ্বে কূটনীতি বা দেশগুলোর সঙ্গে সম্পর্কের বোঝাপড়া হয়ে উঠেছে এই খেলায় নিজেদের মান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অবলম্বন। তবু 2014 সালে আইসিসি ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে মোড়ল ঘোষণা করে টেস্ট র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দল দুটোর জন্য শুধু সহযোগী দেশগুলোর সঙ্গে খেলা আর কেন্দ্রীয়ভাবে কোনো এফটিপি তৈরি না করে শুধুই দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে খেলার সুযোগ রেখে যে প্রস্তাব অনুমোদনের উদ্যোগ নিয়েছিল এবছরের শুরুতে, তা বাতিল হয়ে দেশগুলোর মধ্যে টেস্ট লিগ চালুর প্রস্তাব এসেছে। তবে এখনও রেলিগেশনের অর্থাৎ পূর্ণ টেস্ট মর্যাদা কেড়ে নেওয়ার ব্যবস্থা রাখার পক্ষেও আলোচনা চলছে আইসিসিতে। স্বাভাবিকভাবেই বড় দলগুলোর সঙ্গে কম বেশি ম্যাচ খেলার নিশ্চিত সুযোগ আর রেলিগেশনের ভয় ঠেকাতে 100তম টেস্ট খেলা বাংলাদেশকে আগামী দিনগুলোতে ক্রিকেট কূটনীতিতেও থাকতে হবে সক্রিয়। এই পর্বেও রাজকাহনে ফোন লাইন আছে খোলা। মাঠের খেলার বাইরে, মাঠের বাইরের খেলার গুরুত্ব অর্থাৎ ক্রিকেট কূটনীতি নিয়ে আজকের আলোচনায় আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন বিসিবির সাবেক পরিচালক রিয়াজউদ্দিন আল মামুন এবং দৈনিক সকালের খবরের ক্রীড়া সম্পাদক এম কায়সার। স্বাগত আপনাদের দুজনকেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আছেন পথে, আশা করছি অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তিনি পৌঁছতে পারবেন স্টুডিওতে। আমি রিয়াজউদ্দিন আল মামুন আপনাকে দিয়ে যদি শুরু করি, যে ক্রিকেট কূটনীতির গুরুত্ব ক্রিকেটে শুরু থেকেই আলোচিত হয়, কিন্তু এই সামনে এই গুরুত্ব আরো বাড়বে এরকমটা মনে করা হচ্ছিল যখন ফিউচার ট্যুর প্ল্যান থেকে সরে আসবার কথা হচ্ছিল। এটা তো একটা ভালো খবর যে সেটি থেকে এখন সরে আসার কথা বলছে আইসিসি, কিন্তু আসলে তো আপনি কতটা খেলতে পারবেন, কত বড় দেশের সাথে খেলতে পারবেন, এগুলো সবই যে আসলে আপনি কত ভালো মাঠের বাইরের খেলাটা খেলতে পারবেন তার উপর নির্ভরশীল। সেটা মোটামুটি আমরা তো এই 16.5 বছরের প্রমাণ পেয়েছি। জি অবশ্যই, অ্যাকচুয়ালি 16.5 বছরের আগেও এটার প্রমাণ হয়েছে। যখন আমরা অ্যাকচুয়ালি টেস্ট স্ট্যাটাসটা পাই, এখানে একটা বড় কূটনীতিও ছিল টেস্ট স্ট্যাটাসের সাথে, এবং এই সাফল্যের পিছনে খেলা যেরকম একটা ব্যাপার ছিল, এবং সেই সময়ে যারা বোর্ডে ছিল এবং বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা কূটনীতির, এটা অনস্বীকার্য যে তাদের যেই পারদর্শিকতা, তাদের যে সম্পর্ক আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের সাথে এবং আন্তর্জাতিক ক্রিকেটের ব্যক্তিত্বের সাথে, সেটা একটা বিরাট ভূমিকা পালন করেছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে। সুতরাং সাবের হোসেন চৌধুরী এবং মানে জগমোহন ডালমিয়া এবং তার সম্পর্ক, এই দুটোর কথা অনেকে মানে অ্যাবসলিউটলি দ্যাট ইজ হিস্ট্রি এন্ড দ্যাট ইজ ট্রু, এন্ড এবং সত্যকে স্বীকার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, এবং অন্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করাটা কোনো ছোট বিষয় না, এবং তাদের কাছ থেকে এখনো আমরা পরামর্শ নিতে পারি, এবং সেটাতে নিজের দক্ষতা কিংবা যোগ্যতার কোনোই কমতি হয় না আমি বলে মনে করি। বিকজ আমরা যখন দেখি যে আমাদের অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব আছে, যেরকম আমরা সবসময় বলি যে বাংলাদেশের ক্রিকেট খেলায় ধারাবাহিকতার অভাব, বাট আমি মনে করি প্রশাসনিকভাবেও আমাদের ধারাবাহিকতার অভাব আছে। যেরকম আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে, যে আমরা অলওয়েজ বলে আসছিলাম গত 15, 16, 17 বছরে যে ক্রিকেট বোর্ডকে একটি কর্পোরেট কালচার তৈরি করা এবং কর্পোরেট স্ট্রাকচার ওইখানে তৈরি করা, যাতে শুধু নির্বাচিত প্রতিনিধিরাই সেখানে ভূমিকা পালন করবে তা না, সেখানে যারা প্রফেশনাল আছে, যেরকম সিইওর একটা বিশাল ভূমিকা আছে সেখানে, এবং তার সাথে ওইখানে যে টিমগুলো আছে সেগুলোকে একটা পেশাদারিত্ব দেওয়া। বিকজ যারা আমিও নির্বাচিত হয়ে গিয়েছিলাম, যারা আমরা নির্বাচিত হয়ে যাই তারা কিন্তু আমরা বিভিন্ন পেশার থেকে যাই, এবং আমাদের কিন্তু ব্যক্তিগত কিছু কাজকর্ম অলওয়েজ থেকে যায়,
আমাদের বর্তমান ক্রিকেট প্রধান তো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিছুদিন আগে বলেছেনই যে তিনি ওভারওয়ার্কড, তিনি তার একটা কর্পোরেট চাকরি আছে, তিনি ক্রিকেট বোর্ডের প্রধান, তাকে অনেক দেশে দেশে ঘুরে বেড়াতে হয়, মানে তিনি প্রকাশ্যেই বলেছেন। আবার তিনি এমপি, মানে তিনি আর পারছেন না, মানে তাকে মনে হচ্ছে একটা কিছু ছেড়ে আগামীবার নির্বাচনে দাঁড়াতে হবে, সেটা বলছিলেন তিনি। জি জি, এবং সেটা বাস্তবতা, এবং সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং ওনার যোগ্যতা সম্বন্ধে কোনো আমাদের কোনো মানে এটা নিয়ে কোনো ডাউট হওয়ার কোনো কারণ নাই, বাট তার যে ব্যস্ততা সেটা আমরা দেখতে পারি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের যে প্রফেশনাল লোকগুলোকে তাদের উপর আস্থা রাখা এবং তাদেরকে ওই জায়গাগুলোতে আরো ভূমিকা রাখার ক্ষেত্রে সহযোগিতা করা, এই জিনিসগুলো আমাদের খুবই দরকার। এবং আপনি যেটা দেখেন যে যেই দেশগুলা আজকে নেতৃত্ব দিচ্ছে বা ক্রিকেটে কিংবা অন্য যে কোনো স্পোর্টসে, তাদের কিন্তু খেলোয়াড়দের পাশাপাশি এই কর্মকর্তাদের যে কূটনৈতিক পারদর্শিতা, সেটা সকল ক্ষেত্রেই অনস্বীকার্য। এটা আমরা মানে এটা অস্বীকার করা যাবে না। এবং কারণ খুব গুরুত্বপূর্ণ একটা কথা দিয়ে উনি শুরু করেছেন যে সিইও বলুন, মানে অফিসটা চলতে হবে খুব পেশাদারি ভাবে, মানে পেশাদারিত্বটা তো আসলে শুধুমাত্র মাঠে না, মানে কিভাবে পুরো ক্রিকেট প্রশাসন ব্যবস্থাপনা চলছে এমএম কায়সার, সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। সেই পেশাদারিত্বের জায়গাটি অর্জিত হলেই তো আসলে আপনি ক্রিকেট কূটনীতিতেও ভালো পারফর্ম করতে পারবেন। ধন্যবাদ নবনীতা। আসলে আপনি কূটনীতি যে শব্দটা উচ্চারণ করেছেন, সেখানে কিন্তু দুটো ভাগ আছে, কূট প্লাস নীতি। একটি কিন্তু আপনি কূটের ব্যাখ্যাটা যদি করেন, সেখানে দেখবেন আপনি কূটের ব্যাখ্যাটা হলো বক্র, আপনি জটিলতা, অসরলতা, ডিপ্লোম্যাসির বাংলা করেছি, আর আপনি নীতিটা হলো গিয়ে আপনার শৃঙ্খলা, মানে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, দুটো জিনিসই কিন্তু আছে। সো আপনাকে যখন এই বিষয়ে জিততে হবে, তাহলে কিন্তু আপনাকে দুটোর সমানভাবে ভারসাম্য রেখে কিন্তু এগোতে হবে এবং জিততে হবে। যে জায়গায় আমি মনে করি যে বাংলাদেশ শুরুটা যেভাবে করেছিল, টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য যে কূটনীতিতে প্রয়োজন ছিল, যে চমৎকারভাবে এগিয়েছিল, সেই ধারাবাহিকতাটা আমরা এখন পর্যন্ত রাখতে পারিনি দেখে আপনি অনুষ্ঠান শুরুর আগে যেভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন যে গত বছর বাংলাদেশ শুধুমাত্র 2টি টেস্ট খেলেছে, ওয়ারেজ সেখানে ইংল্যান্ড খেলেছে 17টি টেস্ট। কেন? কোনো যৌক্তিকতা নেই। কারণটা হলো যে দুটোই কিন্তু আপনার টেস্ট স্ট্যাটাস পাওয়া দল এবং তাদের কিন্তু সমান অধিকার রয়েছে টেস্ট খেলার জন্য, কিন্তু পারেনি। কারণটা হলো যে আপনি ক্রিকেট কূটনীতিতে আমরা পিছিয়ে রয়েছি। আমরা আমাদের যে শক্তিশালী যে দল যারা রয়েছে তাদের সাথে সমানভাবে যে টেস্ট খেলার যে বিষয়টি ছিল, সেটি আমরা খেলতে পারিনি। এ কারণে আমরা 17 বছর লেগেছে আমাদেরকে কিন্তু আজকে 100তম টেস্ট খেলতে। এটি হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে দলের সঙ্গে আমরা আমাদের অভিষেক টেস্ট খেলেছিলাম 17 বছর আগে, সেই দেশে আমরা কিন্তু গিয়েছি মাত্র এই 16 বছর পরে গিয়েছি। এটিও একটি অনেক বড় ব্যর্থতা আমি মনে করি। মানে আমাদের এমনি কূটনৈতিক সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক খুব ভালো। তার মানে সবচেয়ে বড় বিষয়টা হলো যে ভারতে কিন্তু আপনি অন্যান্য দলগুলো কিন্তু খেলতে গিয়েছে, যেখানে আপনি নিউজিল্যান্ড খেলতে গিয়েছিল, নিউজিল্যান্ড কিন্তু প্রায় যায়, আপনার অস্ট্রেলিয়া প্রায় যায়, অন্যান্য দেশগুলিও প্রায় সবসময় প্রত্যেক বছরই প্রায় তারা যেয়ে থাকে। অথচ বাংলাদেশকে সেখানে তারা দাওয়াত দেওয়ার জন্য মাত্র 16 বছর সময় লেগেছে এবং একটি মাত্র টেস্ট খেলতে দেওয়া হয়েছে সেখানে। অথচ আপনি দেখবেন যে সেই টেস্ট ম্যাচ কিন্তু আমরা কিন্তু একদম পঞ্চম দিন পর্যন্ত খুবই কম্পিটিটিভ ছিলাম। ওয়ারেজ সেখানে নিউজিল্যান্ড যে খেলে এসেছে, নিউজিল্যান্ডের সাথে যে 3-0-তে নিউজিল্যান্ড হেরেছে, ইংল্যান্ডও হেরেছে, সেই তুলনায় কিন্তু আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। সো আমরা যে খারাপ ক্রিকেট খেলি তা কিন্তু না। কিন্তু এমএম কায়সার, আমি এখানে যদি আপনাকে একটা প্রশ্ন করি, আনাড়ির মতো শোনাতেই পারে যে আমরা কূটনৈতিক তৎপরতা চালিয়ে টেস্ট স্ট্যাটাসটা অপরিণত অবস্থায় আনলাম বলেই কি এখনো আসলে আমরা যথেষ্ট ভালো খেলি কিনা, যথেষ্ট পরিণত হয়েছি কিনা, যথেষ্ট যোগ্য হয়েছি কিনা, এই প্রশ্নগুলো তো আছে। এবং ভারতীয় সামাজিক নেটওয়ার্ক থেকে বিভিন্ন গণমাধ্যমেও তো এই ইঙ্গিত ছিল যে এই টেস্টটি আসলে মানে অনেকদিন পরে খেলা হচ্ছে, কিন্তু অ্যাজ ইফ আমাদেরকে একটা সুযোগই দেওয়া হচ্ছে, এবং এই খেলা খেলেই বা লাভ কি? দেখুন, আপনার পাশে যখন বড় কোনো প্রতিবেশী থাকবে, সে আপনাকে তখন সেরকম এই জিনিসগুলো একটু সহ্য করতেই হবে। এমন নয় যে বাংলাদেশ খুব খারাপ খেলছে বা এই কারণে কিন্তু ভারত তাদেরকে ডাকেনি বা দাওয়াত দেয়নি, তা কিন্তু না। এখানে মূল বিষয়টি হলো যে তাদের সাথে আমাদের জগমোহন ডালমিয়ার সঙ্গে সময়কালীন যেরকম বন্ধুত্ব ছিল, ঠিক সেরকম আপনার ক্রিকেট কূটনীতিতে আমরা তাদের সাথে সেই সুসম্পর্কটাও রাখতে পারিনি দেখে কিন্তু এই তাদের দেশে গিয়ে খেলতে আমাদেরকে দাওয়াত পেতে 16 বছর সময় লেগেছে। এটি হলো একটি দিক। আরেকটি দিক হলো যে যেটি আপনি বললেন যে বাংলাদেশ প্রায় যখন ডিপ্লোম্যাসি নিয়েই আপনি টেস্ট স্ট্যাটাস পেয়েছিল, এই কারণে হয়তো আমরা তখন প্রস্তুত ছিলাম না এবং তারপরে টেস্ট খেলেছি এত বছর ধরে। আপনি শ্রীলঙ্কাকে দেখেন, শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কা বাংলাদেশের কত আগে খেলেছে,
কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ঠিক সেই সময় মতো কিন্তু নিজেকে তৈরি করে নিতে পেরেছে। সেই তৈরি করে নেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি আমাদের এখানে আমরা মানে নিজেদেরকে গড়ে তুলতে পারিনি। সেটার জন্য মূল কারণটা হলো যে ডোমেস্টিক ক্রিকেট। আপনি নিজের ডোমেস্টিক ক্রিকেট যতদিন না বাংলাদেশের আপনার স্ট্রাকচারটা ঠিক হবে এবং শক্তিশালী হবে, ততদিন পর্যন্ত আপনি টেস্ট অঙ্গনে আপনি আপনার এই দুর্বলতাটুকু আপনার সব সময় থাকবেই। পৃথিবীর যে সব দেশগুলো টেস্টে ভালো করেছে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে তাদের ডোমেস্টিক স্ট্রাকচার খুবই ভালো, অতি স্ট্রং। এই কারণে তারা তৈরি হয়ে এসেই কিন্তু টেস্ট ম্যাচে খেলছে দেখে তারা কিন্তু সমস্যায় পড়ে না। পর্বে মানে এর আগের পর্বে শফিকুল হক হীরা, খালেদ মাসুদ পাইলট, মোস্তফা মামুন বসে এবং দর্শক যারা ফোন করেছিলেন সবাই আসলে এই প্রসঙ্গটি বলছিলেন। আমি আপনার কাছে আসবো রিয়াজউদ্দিন আল মামুন, এটা জানতে চাই আসলে তো এটা বোর্ডেরই দায়িত্ব, মানে অবকাঠামো তৈরি করা বোর্ডেরই দায়িত্ব যে তারা একটা ডোমেস্টিক লিগটা কিভাবে তৈরি করবে। এবং ক্রিকেট কূটনীতিটাও তো শুধু জাতীয় দলকে নিয়ে হবার কথা নয়, মানে সেটাও তো নানা পর্যায়ে হতে পারে, অনূর্ধ্ব 16 দলকে নিয়েও হতে পারে। সেগুলো আমরা পিছিয়ে পড়ছি কিনা একজন দর্শক ফোন করেছেন, আমি ফোনটা নিয়ে আপনার কাছে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন যশোর থেকে বলছি। বলুন। আমি আসলে সম্মানিত গেস্টদেরকে কোশ্চেন করতে চাই, মানে তাদেরকে কোশ্চেন না, সরাসরি আমি বোর্ড কর্মকর্তা যারা আছেন তাদেরকে কোশ্চেন করতে চাই আপনাদের চ্যানেল এবং গেস্টদের মাধ্যমে। যেটা হচ্ছে যে আসলে আমরা যদি ক্রিকেট প্লেয়ারদেরকে সমালোচনা করি সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, বাট আমরা যদি বোর্ডের এগেনস্টে যদি অনেকগুলা সমালোচনা করতে পারি, মানে সমালোচনা যদি করি তাহলে হয়তো অনেকক্ষণ সময় লাগবে তাদেরকে শেষ করতে। যেমন আমাদের দেশে আজও ভালো আম্পায়ারিং ব্যবস্থা নাই। তারা প্রতিটা খেলা যারা সবাই জানে, আমি জানি, কিন্তু এরা কেউ প্রকাশ করে না যে আম্পায়ারিং এর এই অবস্থা। তো তারপরে সিলেকশনের ব্যাপারে আছি, আমরা টেস্ট নিয়ে এত কথা বলতেছি, আমাদের টেস্ট স্পেশালিস্ট মুশফিক ভাই ছাড়া কিছু কিছু প্লেয়ার ছাড়া আসলে নাই কোনো টেস্ট প্লেয়ার। সেখানে আমাদের ঘরোয়া লিগ একমাত্র আমাদের ন্যাশনাল লিগ যেটা NCL, তো এখানে নিয়মিত কিছু পারফর্মার আছে যারা প্রতি বছরই পারফর্ম করে, বাট তাদেরকে টেস্টে নেওয়া হচ্ছে না। তো তারা এখানে আমরা যারা ইমার্জিং প্লেয়ার আছি তারাও তো হারাই ফেলবো। আমাদের কোনো ইন্সপিরেশনের জায়গা নাই আসলে, যে আমরা কি জন্য পারফর্ম করব, কোথায় যাব, আমাদেরকে তো পারফর্ম করলে নেওয়া হবে না। তো যারাই আছে তাদেরকে নেওয়া হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য রিয়াজউদ্দিন আল মামুন। মানে আমি মানে আসলে মানে খেলোয়াড়দেরকে আমরা অনেক বেশি দোষী করি, কিন্তু খেলোয়াড়রা তো ব্যক্তি, বোর্ড তো একটি প্রতিষ্ঠান। না, অবশ্যই। আমি যেটা দেখুন, আমাদের টেস্টে আমরা ভালো করছি কি খারাপ করছি, সবচেয়ে বড় কথা হলো যে, এবং এটা বিভিন্ন প্রসঙ্গে এই কথাটা এসছে, এবং আমাদের অপোনেন্টে যে প্লেয়ারগুলো খেলেছে তাদের মুখ থেকে এই কথাগুলো এসেছে, এবং আমরা নিজেরাও অনুধাবন করি যে আপনারাও এখানে স্ট্যাটিস্টিক্স দেখিয়েছেন যে আমরা কম টেস্ট খেলছি। সুতরাং টেস্ট খেলার আরেকটা শর্ত হলো আপনি যত বেশি টেস্ট খেলবেন আপনার খেলার মান তত বেশি উন্নত হবে। সুতরাং এই টেস্ট খেলার সুযোগটা তৈরি করে দেবে বোর্ড। সুতরাং এটা নিজেরা ব্যক্তিগতভাবে কোনো প্লেয়ার তো তৈরি করতে পারে না টেস্ট কার সাথে খেলবো। সুতরাং এইখানে আবার কূটনীতির কথা এসে যায় এবং বোর্ডের ইনফ্লুয়েন্সের কথা এসে যায় আইসিসিতে, যে আমরা কতটা সুযোগ সৃষ্টি করতে পেরেছি আমাদের দলের জন্য টেস্ট খেলা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে। ধরুন আজকে যদি ইন্ডিয়ার কথাই ধরুন কিংবা অস্ট্রেলিয়ার, তারা যদি বছরে 2টা টেস্ট খেলতো তাদের পারফরমেন্সও কিন্তু একই পর্যায়ে গিয়ে দাঁড়াতো। সুতরাং যত আপনি টেস্ট খেলবেন ততই কিন্তু আপনার টেস্টের মেজাজ আপনার তৈরি হবে, তাদের মধ্যে টেস্টের পেশাদারিত্ব তৈরি হবে। আপনি এটার পরিপূরক কোনো কিছুই না। ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে আমাদেরকে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে তো নাই, মানে পরিপূরক তো নাই, মানে সহযোগী হিসেবেও সেটি ওটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত। এবং এটা অনেক দিন থেকেই বলা হচ্ছে এবং কিছু এখন খেলা হচ্ছে, বাট আমার এটার পেশাদারিত্ব আরো বলছিলেন যে আমাদের বোর্ড অনেক মানে কয়েকশো কোটি টাকা না কয়েক কোটি টাকা, মানে আমার জন্য প্রায় সমান, মানে সেই কয়েকশো কোটি টাকা তারা এফডিআর করে রেখেছে, এটাকে একটা কৃতিত্ব হিসেবে দেখছে, কিন্তু টাকাগুলো ঠিক জায়গায় খরচ করছে না। মানে আমাদের দেশে এই ভদ্রলোক যিনি ফোন করেছিলেন যশোর থেকে, তিনি বলছিলেন যে মানসম্পন্ন আম্পায়ারিং নেই, তার মানে তো আম্পায়ারদেরকেও তৈরি করে আনবার ব্যাপার আছে। আমাদের তো আসলে মানসম্পন্ন উইকেটও নাই, এগুলোরও তো দায় বোর্ডকে নিতে হবে, কারণ ক্রিকেট ব্যবস্থাপনাটা তো তারই হাতে, নাকি অন্য কেউ আছে এই ক্রিকেট ব্যবস্থাপনা করবে? দেখুন, তাহলে আবার ওই পুরানো কথায় ফিরে যায় যে আপনার বোর্ডের স্ট্রাকচার, বোর্ড কিভাবে চলছে, বোর্ডের পেশাদারিত্ব, বোর্ডের যে কর্পোরেট স্ট্রাকচার। ধরেন আজকে আমাদের বোর্ডের
ক্যালেন্ডার কি, ক্রিকেট ক্যালেন্ডার কি, এটা কি ঠিক মতো সেট হচ্ছে ক্রিকেট ক্যালেন্ডার? তাহলে খেলাগুলো কেন পিছিয়ে যাচ্ছে, খেলাগুলো কেন হচ্ছে না? তার মানে আমরা ক্যালেন্ডারগুলো ঠিক মতো সেট করতে পারছি না। সুতরাং এই সেটগুলা করার কথা কিন্তু বোর্ডের ভিতরে যারা কাজ করছে, যারা পেশাদার, তাদেরকে কিন্তু সেই সুযোগগুলো দিতে হবে, তাদের উপরে সেই আস্থাগুলো রাখতে হবে। আমি তো মনে করি 1 বছর না, আগামী 5 বছরের ডোমেস্টিক ক্যালেন্ডার ঠিক করা দরকার, আমাদের উইকেটগুলো ঠিক করা দরকার, আমাদের মাঠগুলো আরো ঠিক করা দরকার। সুতরাং তাহলে দেখা যাবে যে আমাদের ক্রিকেটের মান বাড়বে, এবং আমরা যদি 2-1টা জয় নিয়েই খুব সন্তুষ্ট প্রকাশ করি, তাহলে কিন্তু এটা একটা খুবই ইম্যাচিউরডের পরিচয় দিব। মানে এই অপরিণত আচরণ, এই ম্যাচিওরড আচরণ তো আমরা করে যাচ্ছি, মানে 100 টেস্ট ধরেই করলাম, এবং এই কথাগুলো তো বলছেন আপনারা এমএম কায়সার। সবচেয়ে বড় বিষয়টা হলো যে আম্পায়ারিং প্রসঙ্গে এই ভদ্রলোক যে কথাটি বললেন সেই প্রসঙ্গে একটু আমি যোগ করি। সেটা হলো যে দেখুন, শুধুমাত্র আপনি ক্রিকেট খেলেই কিন্তু আপনি নিজেকে বিশ্বে পরিচিত করাতে পারছেন, সেটা ঠিক রয়েছে, কিন্তু এটার সাথে আরো অনেক সহযোগী কিন্তু বিষয় রয়েছে, তার মধ্যে কিন্তু আম্পায়ারিং একটি। আপনি জেনে অবাক হবেন, এবং দুঃখজনক বিষয় হলো যে টেস্ট প্লেইং যত দেশ রয়েছে সবগুলো দেশেরই কিন্তু আপনার ওই ম্যাচ রেফারি রয়েছেন, এলিট আম্পায়ার রয়েছেন, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এলিট আম্পায়ার হিসেবে কেউ কিন্তু সুযোগটা পাননি। প্লাস আপনি ম্যাচ রেফারি হিসেবে কিন্তু কেউ সেরকম ভাবে এখন পর্যন্ত আইসিসির অধীনস্থ হননি। অথচ জিম্বাবুয়েকে, যাদেরকে আমরা বলি যে যারা টেস্টে এই পর্যায়ে রয়েছে এবং যারা নিজেদেরকে স্বেচ্ছা নির্বাসনেও নিয়ে গেছিল, সেই জিম্বাবুয়ের কিন্তু অ্যান্ডি পাইক্রফট কিন্তু ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সো এখানে কিন্তু আপনার ক্রিকেট কূটনীতি শুধুমাত্র আপনাকে ক্রিকেট খেলে করতে হবে তা কিন্তু না, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে আপনার লোকজনকে কিভাবে এবং আপনি তৈরি রাখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশাদার লোক, যাদেরকে দিয়ে আপনি আসলে কূটনীতিটা করতে পারবেন, মানে সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। একজন আছেন ফোনে, আমি ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি শাখাওয়াত বলছিলাম ঢাকা থেকে। বলুন। আমরা তো শুধুমাত্র প্লেয়ারদেরকে দোষ দেই যে প্লেয়াররা টেস্টে ভালো করতেছে না, বাট আবার কথা হলো যে এগুলা দেখভাল করার দায়িত্ব তো বিসিবির। ক্রিকেটের সর্বোচ্চ কর্তা ব্যক্তি বাংলাদেশের, তাদের তো অবকাঠামোগত উন্নত, ঘরোয়া লিগগুলা 4-5 দিনের, অনেক চিল্লাচিল্লির পর 4 দিনের শুরু হয়েছে, কিন্তু ঘরোয়া লিগে যারা ভালো করতেছে তাদেরকে তো ডাক দিতেছে না। যে 23টা সেঞ্চুরি আছে প্রথম শ্রেণীর ক্রিকেটে তুষার ইমরান, রিসেন্টলি 3টা পরপর ডাবল সেঞ্চুরি করলো, তার কোনো খবর নেই। শাহরিয়ার নাফিস, তাকে ডাকা হয় নাই। তো এইগুলো দেখভাল করার দায়িত্ব তো ক্রিকেটেও মানে সর্বোচ্চ বিসিবি। তারপরে আবার ওই আজকে পেপারে দেখলাম বিসিবির প্রধান বললেন যে যার একজন সিনিয়র প্লেয়ারকে একটা টেস্টের জন্য বাদ দিলে যদি কারো মন খারাপ করে তাহলে ওই টিমের ওই প্লেয়ারকে আমার টিমেরই দরকার নেই। তাহলে এই যে এইগুলা কথা বললে তো প্লেয়ারদের মন আরো খারাপ। আমি আসলে দর্শক, আপনার ফোনের জন্য ধন্যবাদ। আমি একটা বিরতির পরে সেই প্রশ্ন নেব যে এটাও কিন্তু খুব নিয়মিত রুটিনে পরিণত হয়েছে যে আমরা ওই যে বছরে 2টো একটা টেস্ট খেলতে যাব, তখন বোর্ড কর্তা একেবারে প্রকাশ্যেই আসলে অসন্তোষ প্রকাশ করতে থাকবেন খেলোয়াড়দের প্রতি। মানে এই বিষয়গুলো আসলে কতটা ভালো মন্দ, একটা বিরতির পর। দর্শক থাকুন। রাজকাহনী এমএম কায়সার, দর্শক প্রশ্ন করেছিলেন যে খেলোয়াড়দেরকে মানে দায়ী করা এবং বোর্ড সভাপতি এই যে গিয়ে খেলার মাঠেও মানে খেলার পরেও তিনি যে বলছেন, বিভিন্ন মন্তব্য করছেন খেলোয়াড়দের সম্পর্কে, সেই প্রসঙ্গে আমিও আসলে একটু যুক্ত করতে চাই যে আসলে তো বোর্ড একরকম খেলোয়াড়দেরকে দায়ী করছে বিভিন্ন সময়, 2-1টা টেস্ট খেলার সময়, আবার আসলে নির্বাচন, দল নির্বাচন থেকে শুরু করে সবকিছুই খুব বোর্ড সভাপতি করছেন এমন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় আছে, এমন অনেক অভিযোগ এবং কিছু কিছু প্রমাণ এবং সন্দেহ আপনারা সংবাদ মাধ্যমেও তুলে ধরছেন। সবচেয়ে বড় বিষয়টা হলো কি যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা? যারা ক্রিকেটার, যারা মাঠে খেলেন, তারা মাঠে খেলেন দেখে কিন্তু আজকে ক্রিকেটে বাংলাদেশ এই পর্যায়ে এসে পৌঁছেছে, মানে সবকিছু মিলে। সো আপনাকে একটা জিনিস বিশ্বাস করতে হবে বা মনে রাখতে হবে, এই আস্থাটুকু নিয়ে মাঠে খেলা দেখতে হবে যে এই দলটা আপনাকে যখন জিতিয়েছে, তো এই দলটা কিন্তু একসময় হারতেও পারে। পৃথিবীর কোনো দল নেই কিন্তু যে দল সবগুলো ম্যাচ জিতবে আর সবগুলো ম্যাচই হারবে। আর বছরে 2টা টেস্ট খেলে আসলে আপনি কতটা পারফরম্যান্স আশা করতে পারেন? সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই দলই কিন্তু আপনাকে হাসি আনন্দ দিয়েছে
সেই সঙ্গে কিন্তু মনে রাখতে হবে যে এই দল কিন্তু মাঝে মাঝে আপনার চোখের জলও ফেলবে। সো সেই চোখের জলের মধ্যে কিন্তু আপনার হিংসা বা ঘৃণা থাকা উচিত না, ভালোবাসাটুকু থাকা উচিত। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট দলও এরকমভাবে যখন খারাপ করে তখন আপনি হয়তো সমালোচনা করতে পারেন, কিন্তু তাই বলে আপনি ছুঁড়ে ফেলে দিবেন একেবারে, বা তাকে আপনি একদম মনে করবেন যে কিছুই পারে না, একে বাদ দিয়ে দেওয়া উচিত, গালিগালাজ করবেন, সেটি আমি মনে করি না যে কোনো ভব্যতা বা সভ্যতার বিষয় রয়েছে। সো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট দলকে আপনি সমালোচনা যখন করবেন তখন সেই সমালোচনার মধ্যেও একটা নির্দিষ্ট সীমারেখা রেখে করা উচিত। এক নাম্বার 2 হলো, সবচেয়ে বড় বিষয় হলো যে যখন কোনো সিরিজ চলে সেই সিরিজ চলাকালীন সময় কিন্তু আপনি কখনোই একটা দলকে, একটা দলের প্লেয়ারকে বা একটা দল খারাপ খেলছে তাকে বকাবকি করবেন বা তাকে আপনি নিজের ক্ষমতার দাপট দেখিয়ে বলবেন যে এরকে বাদ দেওয়া উচিত, ওকে নেওয়া উচিত, একে করা উচিত, সিরিজ চলাকালীন সময় কখনোই করা উচিত না। কারণটা হলো যে একটা ব্যাখ্যা দিই আমি, যখন কোনো পরীক্ষা চলতে থাকে কোনো ছেলে যদি খারাপ করে তখন কিন্তু যদি আপনি তাকে বকাবকি শুরু করেন তার পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু এমনিতে খারাপ হয়ে যাবে। আর ক্রিকেট কিন্তু যতই বলা হোক না কেন আপনার যে স্কিলফুল খেলা বা খেলা, কিন্তু মেন্টালি অনেক বড় একটা বিষয়। এখানে যখন আপনি মানসিকভাবে কাউকে প্রশান্তি না দিবেন আপনি তার কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করবেনই না। শান্তি নষ্ট হলে নিশ্চয়ই পাশের জনেরও হয়। রিয়াজউদ্দিন আল মামুন, এখন তো এটা মোটামুটি আমাদের গত কয়েকটা সিরিজ দেখতে পরে দেখবেন যে এটা এক রকমের সংস্কৃতিতে পরিণত হয়েছে এবং বকাবকিটা, শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ স্থাপনের চেষ্টা, এগুলো সবই খুব প্রকাশ্য, মানে মিডিয়ার সামনে বলা হচ্ছে যে এই পুরো টিম বাদ দিয়ে দেওয়া উচিত, এদের শাস্তি দেওয়া উচিত, এরকম খেললে খেলার কি দরকার, মানে এরকম কেন? মানে এটা তো আসলে বোর্ড কূটনীতির জন্য অন্য দিক থেকেও খারাপ হবে, কারণ ক্রিকেট বিশ্ব তো আসলে বুঝবে যে আমাদের বোর্ডই যে খেলোয়াড়দের সম্পর্কে এরকম মনোভাব রাখে, সেই খেলোয়াড়দের সঙ্গে খেলতে অন্য দেশ উৎসাহী বা হবে কেন? দেখেন, যখন দল ভালো করে তখন দলের কিন্তু আমাদের প্রয়োজন নাই, দল যখন খারাপ করে তখন কিন্তু আমাদের প্রয়োজন বেশি। যারা গার্জিয়ান, যারা ক্রিকেট বোর্ডে আছেন, যারা কর্তা ব্যক্তি আছেন, তাদের কিন্তু তখন আগলিয়ে রাখা উচিত দলটাকে এবং তাদের মনোবলকে ফিরিয়ে আনা উচিত। দেখবেন যে আপনি ক্রিকেটে লক্ষ্য করবেন, যখন একটা বলারকে একটা ব্যাটসম্যান 4 কিংবা 6 মারে, ক্যাপ্টেন কিন্তু গিয়া ওকে সান্ত্বনা দেয় যে আমার তোমার উপরে আস্থা আছে, তুমি পরের বলটা করো। সে পরেই কিন্তু ওই বলারটা পরের বলটা করতে পারে। ক্যাপ্টেন গিয়ে যদি ওকে গালাগালি করতো মাঠের মধ্যে, ও কিন্তু পরের বল আর করার মতো ক্ষমতা ওর থাকতো না। সো খেলাটাই কিন্তু এরকম। সুতরাং আস্থাটা, ওরা যখন ভালো খেলবে তখন আপনার বেশি তালির ওদের দরকার নাই, বাট ওরা যখন খারাপ খেলবে তখনই কিন্তু আমাদের বিশেষ করে ওদের দরকার। একজন দর্শক আছে ফোনে, আমি একটু ফোনটা নিয়ে আসছি আপনার কাছে। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মেহেদী, আমি যশোর থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সভাপতি ক্রিকেট বোর্ডের উনি পাপন সাহেব, উনি এত ব্যস্ত থাকেন, উনি হচ্ছে একদিক থেকে এমপি, একদিক থেকে ওনার নিজের ব্যবসা, আবার ক্রিকেট বোর্ডের সভাপতি, উনি ক্রিকেটটাকে হ্যান্ডেল করতে পারছেন না। আর এই কারণে আমাদের ক্রিকেটের আজকে এই দুরবস্থা নেমে আসতেছে ধীরে ধীরে, আমরা সময় মতো খেলতে পারতেছি না। ঠিক আছে, এক সময় তো আমাদের অবস্থা কেনিয়ার মতো হয়ে যাবে যদি এইভাবে চলতে থাকে, কারণ আমাদের ক্রিকেট ভিতরে মুখে অনেকে স্বীকার করে না, কিন্তু ভিতরে অনেক দ্বন্দ্ব হয়ে গেছে, প্লেয়ারদের ভিতরে, অফিসের ভিতরে, ম্যানেজমেন্টের ভিতরে। তো এইগুলো যদি উনি নিজে হস্তক্ষেপ করে শেষ করতে না পারে তাহলে উনার তো এই পর্যায়ে এই পদে থাকার দরকার নেই, উনি নিজের থেকে পদত্যাগ করতে পারে। কারণ উনার তো অনেক যোগ্য লোক আছে যারা ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটের জন্য জীবন দিতে পারে, তারা ক্রিকেটকে সামনে। ধন্যবাদ মেহেদী প্রশ্নের জন্য। রিয়াজউদ্দিন আল মামুন, আপনি কথা বলছিলেন। জি, দেখবেন আমাদের ক্রিকেটে কিন্তু অনেক বাজে সময় গেছে, আমরা 200 রান করতে পারি না, আমরা 180 170 রানে আউট হয়ে যাই। কিন্তু পরের ম্যাচে দেখবেন পুরা দর্শক ভর্তি স্টেডিয়াম, এবং এই দর্শকরাই কিন্তু ক্রিকেটের প্রাণকে বাঁচিয়ে রেখেছিল সেই সময়, যে প্লেয়ারদেরকে বুঝতে দেয় নাই যে তোমাদের উপর থেকে আমাদের আস্থা চলে গেছে। তারপরেই কিন্তু এই যুগের সূচনা হলো, সাকিবরা আসলো, তামিমরা আসলো, আজকে মুশফিক আসলো, এই যে গ্রুপটা আসলো তাদের আস্থার। সো এই আস্থাটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে মুস্তাফিজের মতো প্লেয়ার এসছে, এবং এখন আমাদের ম্যাচুরিটি কতটুকু, আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতার কতটুকু, আমাদের বলতে আমরা বোঝাচ্ছি যারা আমরা কর্তা ব্যক্তি, আমাদের মতো লোকদের ধারাবাহিকতা কতটুকু, এটার উপরে ডিপেন্ড করে আমার ক্রিকেট টিমের ধারাবাহিকতা। সুতরাং আমি মনে করি সব ধরনের যোগ্যতাই আমার টিমের আছে। এখন বাংলাদেশ যে অবস্থায় আছে, বাংলাদেশ খুবই ভালো ক্রিকেট খেলছে, আমরা গত ওয়ার্ল্ড কাপেও দেখেছি আমাদের যে পারফরমেন্স। আপনি নিজেও ছিলেন বোর্ডে, আপনার কি মনে হয় কিনা, ধরুন আমরা যদি এখন একটু বর্তমান বোর্ড, তাদের ব্যবহার, আমি জানি যে সোশ্যাল মিডিয়াও আসলে সয়লাভ, বিশেষ করে সিরিজগুলো যখন চলে তখন এগুলো নিয়ে সমালোচনায় সয়লাভ থাকে, সেগুলোর বাইরে গিয়ে যদি এই যে অবকাঠামো গড়ে তোলা, ডোমেস্টিক লিগের উন্নয়ন,
এই ব্যাপারগুলো হলো না কেন এই 17 বছরে? অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই যে ক্রিকেটে এত গ্ল্যামার এসেছে না, তো এই গ্ল্যামার আসার ফলে আমরা অনেকেই এখন ক্রিকেটের সাথে সম্পৃক্ত হতে চাই আমাদের নিজেদের আইডেন্টিফিকেশনের জন্য। সো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই এখন যুক্ত হয়েছে ক্রিকেটে, অ্যাকচুয়ালি তারা সংগঠক না। আমি ক্রিকেট বোর্ডকে শুধু বলবো না, অনেকেই আছে এখন। সেটা শুধু ক্রিকেট সংগঠনের ক্ষেত্রে না, সেটা আসলে সকল ক্রীড়া বোর্ডের ক্ষেত্রেই বোধহয় এটা হয়ে উঠেছে। ক্রিকেটটা কেন বেশি হয়েছে, ক্রিকেট এখন আমাদের আন্তর্জাতিক পর্যায়ে একটা বিশাল নাম। এখন দেখেন ক্রিকেট যখন হয় ওইখানে যতটা ক্যামেরা থাকে অন্য খেলাতে কিন্তু অতটা ক্যামেরা থাকে না। সুতরাং ক্রিকেট নিয়ে যত আলোচনা হচ্ছে, টকশো হচ্ছে, অন্য খেলাকে নিয়ে কিন্তু হচ্ছে না। সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই যারা অর্থবিত্ত আছে তারা অনেকেই কিন্তু তাদের সাংগঠনিক ক্যাপাবিলিটি না থাকুক, তাদের ওই ম্যাচুরিটি না থাকুক, কিন্তু তারা সম্পৃক্ত হতে চায়। কিন্তু সেই ক্ষেত্রে আবার দেখবেন অনেকেই আছে ক্লাব পর্যায়ে আছে, তাদের হয়তো অর্থনৈতিক সচ্ছলতা নাই কিংবা তাদের সমাজের ওই অবস্থানে নাই, কিন্তু তাদের ম্যাচুরিটি অনেক বেশি, খেলা নিয়ে ম্যাচুরিটি বেশি, প্লেয়ার হ্যান্ডেল করা নিয়ে ম্যাচুরিটি বেশি। আমি ক্রীড়াতে অনেক টিমটি গড়ে তুললেন একজন মানে কোচ প্রায় একা, আমি নামটি মানে কেন হ্যাঁ কলসিন্দুরের প্রাণের তাগিদে। জি জি, ওরা অ্যাকচুয়ালি প্রাণ দিয়ে জিনিসটাকে ভালোবাসে, ওরা টাকা দিয়ে জিনিসটাকে ভালোবাসে না যে আমার কাছে কতগুলো টাকা আছে আমি ওই জায়গাটা নিলাম। ঘটনাটা এরকম না ওর জন্য, ও অ্যাকচুয়ালি প্রাণ দিয়েছে খেলার জন্য, মন দিয়েছে খেলার জন্য। সুতরাং ওই প্লেয়ারগুলোও কিন্তু এই লোকটার জন্য কাঁদে, প্লেয়ারগুলোও কিন্তু ওই লোকটাকে হাসাইতে চায়, মানে খুশি করতে চায় জেতানোর জন্য। সো এই যে প্রাণের বন্ধন, সুতরাং এই প্রাণের খেলাটাই বোধহয় ইমোশনের জায়গাটাও পেশাদারিত্বের সাথে খুব জরুরি, খুবই জরুরি। দুটো সংমিশ্রণ প্রয়োজন, দুটো সংমিশ্রণটা যদি ঠিক হয় তাহলে কিন্তু আপনি দেখবেন যে জয়টা আপনার জন্য খুবই অটোমেটিক চলে আসবে। আরেকটা বিষয় একটু যোগ করি সেখানে, যে অবকাঠামোগত যে কথাটি আপনি বলছিলেন, আর একটু আগে আপনি একটা শব্দ যোগ করেছিলেন যে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকশো কোটি টাকার একটা এফডিআর রয়েছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়া, মানে মোস্তফা মামুন বলছিলেন তখন টেস্ট স্ট্যাটাস পাওয়া একমাত্র দেশ হিসেবে বাংলাদেশই একমাত্র দেশ যাদের কিন্তু যে ক্রিকেট বোর্ডের নিজস্ব কোনো ক্রিকেট স্টেডিয়াম নেই। আমরা হোম অফ ক্রিকেট বলছি মিরপুরকে, কিন্তু সেটি এনএসসির সেটি কিন্তু মালিক এনএসসি, এবং সেটা এনএসসির কাছ থেকে আমরা কয়েক বছরের জন্য লিজ নিয়েছি, কিন্তু সেটার মালিকানা কিন্তু আমরা এককভাবে দাবি করতে পারি না। অথচ আমরা টেস্ট খেলছি, কিন্তু আমাদের টেস্ট ক্রিকেট বোর্ডের নিজস্ব কোনো স্টেডিয়াম নাই। এটিগুলো একটি স্টেডিয়ামের অনেক ব্যয়বহুল হতে পারে, সেটি হয়তো ক্রিকেট বোর্ড একসময় হয়তো নিজস্ব স্টেডিয়াম তৈরি করবে, কিন্তু একটা ক্রিকেট একাডেমি তৈরি করার জন্য তো আপনার খুব বেশি টাকার প্রয়োজন নেই। বাংলাদেশে ক্রিকেট একাডেমি কয়টি? ক্রিকেট বোর্ডের একাডেমি মাত্র একটি, সেটি ক্রিকেট বোর্ডের সঙ্গে লাগোয়া যেটি রয়েছে। বেশি দূরে যেতে হবে না, আপনি জাস্ট শুধু গুগলে একটু টিপ দিয়ে দেখেন যে এখানে কলম্বোতে ক্রিকেট একাডেমি কয়টি রয়েছে। আমরা যখন অন্য দেশের সঙ্গে যখন অবকাঠামোগত স্ট্রাকচার নিয়ে এটা নিয়ে ক্রিকেট নিয়ে আলোচনা করি, তখন কিন্তু এই জিনিসগুলিও দেখার বিষয় রয়েছে। একটা বিরতির পর ফিরছি, আশা করি মোহাম্মদ আশরাফুল শেষ বিরতিতে আমাদের সঙ্গে যোগ দিতে পারবে। দর্শক থাকুন, ফিরে এলাম রাজকাহনে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, দর্শকরা প্রতীক্ষা করছিলেন, আমরাও অপেক্ষা করছিলাম আপনার জন্য, মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। আশরাফুল, আপনাকে অভিনন্দন, বাংলাদেশ 100তম টেস্ট খেলছে এখন, এবং আপনাকে অভিনন্দন, আপনি আমাদের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান এবং এই রেকর্ডটি এখনো আপনার। আমরা আলাপ করছিলাম এই পর্বে ক্রিকেট কূটনীতি নিয়ে, এবং আমরা বলছিলাম যে ক্রিকেট কূটনীতিতে আমরা পিছিয়ে পড়বার কারণেই আমাদের এত বছর লাগলো কিনা 100টা টেস্ট খেলতে। আর গতবারের উদাহরণটা নিয়ে আলাপ হচ্ছিল যে ইংল্যান্ড খেলেছে 17টা, ভারত খেলেছে 12টা, আমরা খেলেছি 2টো টেস্ট। খেলার সুযোগ কম পাচ্ছে আমাদের খেলোয়াড়রা, তারপর খেলোয়াড়দের কাছে সেরা খেলার আশা করাটা খেলোয়াড়দের উপর বাড়তি চাপ কিনা? অবশ্যই। আমরা যদি দেখি আসলে 10টা টেস্ট প্লেইং নেশনের মধ্যে কিন্তু আমরা কিন্তু ফার্স্ট টেস্ট 100 টেস্ট খেলছি ফার্স্ট টেস্ট নেশন হিসাবে। 17 বছরে আমরা 100 টেস্ট খেলেছি। আমি ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি যে আসলে আমাদের যদি 17 বছরের মধ্যে 5টা বছর আমরা আসলে টেস্ট খেলি নাই, একটা বছর 16 মাস, 14 মাস, 13 মাস, 12 মাস, এই সময়গুলো আসলে আবার নতুন করে শুরু করতে হয়েছে আমাদের টেস্ট ক্রিকেটটা। আমরা যদি প্রত্যেকটা বছর এই 17 বছরে যদি আমরা 100 টেস্টে যদি আমরা 6টা করে টেস্ট খেলতাম প্রত্যেক ইয়ারে, এই জায়গাতে যদি আমাদের বোর্ড যদি আরেকটু সচেতন হতো যে না আমাদের এভরি ইয়ারে আমরা 6টা করে টেস্ট খেলবো, তাহলে আমাদের অনেক টেস্ট প্লেয়ারও বের হয়ে আসতো, এবং আমাদের এখন যে রেজাল্ট আমরা 8টা টেস্ট ম্যাচ উইন করেছি এবং 15টা ড্র করেছি,
যদিও লাস্ট 3 বছরে কিন্তু আমরা অসাধারণ ক্রিকেট খেলছি, ওয়ান ডে বলেন টেস্ট বলেন। আমরা কিন্তু আগে 2 দিন আড়াই দিন 3 দিনে টেস্ট হারতাম যখন আমরা শুরু করেছিলাম, এখন কিন্তু আমরা ডে 5 এ গিয়ে হারছি। এবং লাস্ট 4টা টেস্ট ম্যাচে কিন্তু সম্ভাবনা ছিল যে আমাদের ড্র করার এবং উইন করার, আর রেজাল্টগুলো আমাদের ফরে আনার, কিন্তু আমরা লাস্টে গিয়ে হেরেছি। তো এই কারণে অবশ্যই আমার মনে হয় যে আমাদের, যদিও নিউজ পেপারে যা পড়ছি লাস্ট 3-3.5 বছর আমি খেলার বাইরে, ন্যাশনাল টিমের বাইরে, সেখানে শুনছি যে আসলে কোচই নাকি চাচ্ছে না যে টেস্ট ম্যাচ কম খেলার জন্য, যে আমাদের ওয়ান ডে ক্রিকেট আমরা বেশি খেলতে চাই। এই জায়গাতে আপনার খেলার অভিজ্ঞতা কি বলে, মানে এটা কি একটা ভালো স্ট্র্যাটেজি কিনা? এবং আমরা আগের পর্বেও খেলা নিয়ে আলাপ করছিলাম, খালেদ মাসুদ পাইলট ছিলেন, শফিকুল হক হীরা ছিলেন, তারা বলছিলেন যে আমাদের শুরু থেকে স্ট্র্যাটেজিটা নাকি এটা ছিল যে আমরা ওয়ান ডে খেলতে খেলতে টেস্টে হাত পাকাবো। আসলে কি সেটা হয়? অবশ্যই না। একটা প্লেয়ার যদি ফার্স্ট ক্লাস আর লঙ্গার ভার্সনে সে যদি ভালো খেলতে পারে, সে সব ভার্সনেই ভালো খেলতে পারবে। আপনি টেস্ট ক্রিকেটে এক একটা মোমেন্ট কিন্তু এক এক রকম হয়, যে ফার্স্ট সেশনটা কিন্তু সুইমিং কন্ডিশন হতে পারে, ওইখানে যদি আপনি সার্ভাইভ করতে পারেন তখন কিন্তু পরের 2টা সেশন খুব চমৎকার ব্যাটিং করার জন্য। তো ডে 4-5 কিন্তু অন্যরকম একটা ডিফারেন্ট সার্ফিস হয়। তো এই টেস্ট ক্রিকেটে যারা ভালো খেলবে তারা কিন্তু সব ভার্সনেই ভালো খেলার সম্ভাবনা বেশি। তো এইটা ঠিক না যে আমরা, যে যদিও আসলে যারা আমরা ফরেন কোচ যাদের নিয়ে আসি তারা কিন্তু তাদের চিন্তা ভাবনা করে যে না, আমি হয়তো আমার সময় আমি আমার টিমটাকে উইনিং পজিশনে নিতে চাই, বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে। কারণ টেস্ট ক্রিকেটটা আসলে টাফ, 5 দিন টাফ, হ্যাঁ, সার্ভাইভ করাটা টাফ। এই কারণে হয়তো ম্যাক্সিমাম ফরেন কোচই চায় আসলে যে আমরা আসলে তার পারফরম্যান্সটা উনি দেখাবেন। কিন্তু আমাদের এটার জন্য আমার মনে হয় যে আমাদের, আমি 2000 সালে যখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম, তখন আমি দেখেছি যে শ্রীলঙ্কাতে আন্ডার 12 এর ছেলেরা 2 দিনের ম্যাচ খেলছে। আমাদের স্কুলে সব 2 দিনের ম্যাচ রয়েছে। এই কারণেই দেখেন সাঙ্গাকারা, মাহেলা, দিলশান তাদের মতন ক্রিকেটাররা চলে যাওয়ার পরেও কিন্তু ম্যান্ডিসের মতন একটা ইয়াং ছেলে এসে, কারণ এবার যে শ্রীলঙ্কা দলের সঙ্গে বাংলাদেশ দল খেলছে তারাও তো, তাদেরও তো টেস্ট অভিজ্ঞতা তেমন নাই, মানে ভীষণ তরুণ একটি দল, কিন্তু তাদের কিন্তু স্ট্রাকচার ছোটবেলা থেকেই শুরু হয়েছে যে 2 দিন লঙ্গার ভার্সন খেলাটা। এই কারণে কিন্তু তারা ওয়ান ডে বলেন, টি-20 বলেন, সাউথ আফ্রিকায় গিয়ে তারা টি-20 সিরিজ উইন করেছে, অস্ট্রেলিয়াতে গিয়ে উইন করেছে, বিকজ অফ তাদের স্ট্রাকচারটাই সেরকম। আমাদের আসলে আমরা চেষ্টা করছি, ইমপ্রুভ হচ্ছে, কিন্তু আরো তাড়াতাড়ি আর একটু বেশি যদি হয় তাহলে আমাদের। কায়সার, কূটনীতির জায়গায় একটা সুখবর কিনা ওইটা দিয়ে শুরু করেছিলাম আমরা, যে বলা হচ্ছিল যে এফটিপি বলে আর কিছু থাকবে না, পুরোটাই দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর, এবং বলা হচ্ছিল যে টেস্ট মানে টেস্ট স্ট্যাটাসে 9 এবং 10 নাম্বার র্যাঙ্কিং এ 9 এবং 10 নাম্বার দলগুলো আসলে সহযোগী দেশগুলোর সঙ্গে খেলবে, তাদের সঙ্গে বড় দলগুলো আর খেলবে না। সেখান থেকে আইসিসি সরে এসে নতুন যে প্রস্তাবটি দিচ্ছে সেটাতে দ্বিস্তর লিগের কথা বলছে, প্রথম 8টি দল একসাথে একটা লিগ খেলবে আর নিচের দলগুলো একসাথে খেলবে। এটা বাংলাদেশের জন্য ভালো খবর না খারাপ খবর? না, এটা আমি মনে করি যে কোনো মতেই বাংলাদেশের জন্য এটি সুখকর খবর নয়, কারণ আমরা তো তাহলে আমরা নিচের দিকে লিগ খেলবো। এবং আরেকটা জিনিস রয়েছে যে এর আগে যে আপনার 3 মাতবর যে বিষয়টি ছিল, তারা কিন্তু এই প্রক্রিয়াটা চালু করেছিল এবং তারা বলেছিল যে সেই এই যে 3 জন যারা থাকবে, যে 3 লিডার্স, হ্যাঁ, তারা কিন্তু কখনোই রেলিগেশনে খেলবে না এবং তারা কখনোই রেলিগেটেড হবে না, তারা সবসময় কিন্তু আপনার নেতৃত্বের পর্যায়ে থাকবে। সো এটি কোনো মতেই মেনে নেওয়ার মতো বিষয় ছিল না, এবং সুখকর বিষয় হলো যে সেটিও থাকছে না, সেটিও বাদ গিয়েছে। কিন্তু একটি রেলিগেশনের প্রস্তাবনাটা রয়েছে এখন পর্যন্ত, কিন্তু বাংলাদেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা এই রেলিগেশন লিগটি মানবে না। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই বিষয়ে কিন্তু একটা নীতি নির্ধারণী বৈঠক হয়েছিল ফেব্রুয়ারিতে, সেখানে কিন্তু আইসিসির কনস্টিটিউশন পরিবর্তনের বিষয়টি ছিল। এবং সবচেয়ে অবাক করার বিষয়টি হলো যে সেই বৈঠকে কিন্তু বাংলাদেশ হাঁ করে এসেছিল, এবং বোর্ড সভাপতি কিন্তু আজকে বলছেন যে আমরা সেখানে হাঁ করে এসেছিলাম, কিন্তু এপ্রিলে যে বৈঠকটি আবার হবে, এটার আরেকটি বৈঠক হবে, ওয়ার্কিং কমিটির একটি বৈঠক হবে, এবং তারপর আপনার জুনে কিন্তু আপনার চূড়ান্তভাবে আইসিসির মিটিং এ এটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কনস্টিটিউশন চেঞ্জ হবে কিনা। বোর্ড সভাপতি আজকে বলছেন যে ফেব্রুয়ারিতে আমরা হাঁ করেছিলাম, কিন্তু এবার আমরা ওয়ার্কিং কমিটিতে এখানেও আমরা না করব, এবং আমরা কোনো মতেই চাবো না যে কনস্টিটিউশনটা চেঞ্জ হোক আর কি। সো এটি আমার মনে হয় যে এটি একটি একদম কূটনীতির, মানে যে কোনো আন্তর্জাতিক ফোরামে, আবার মানে ক্রিকেট কূটনীতিটা আলাদা কিছু কিনা জানি না, মানে আন্তর্জাতিক ফোরামে যে কোনো কূটনীতির একটা বেসিক জায়গা হচ্ছে যে ভোটের বিষয় থাকলে আপনি বরং আপনি কোন পক্ষে আছেন সেটা সম্পর্কে তো নিশ্চিত হবেনই, আপনি আরো আপনার দল ভারী করবার চেষ্টা করবেন, আপনি জানবেন যে আরো
কে কে আপনার পক্ষে আছেন? ভেরি বেসিক না, মানে আপনাকে অবাক করে কিনা যে আসলে আমরা নিজেরাই জানি না আমরা হা করব না না করব, তাহলে আমরা জানবো কি করে যে আমরা আসলে কার কার সাথে ওই ফোরামে আরো আছি এবং কে কে আমাদের পক্ষে থাকবে, কে কে আমাদের বিপক্ষে থাকবে? অ্যাকচুয়ালি এই কাজগুলো তো অনেক দিনের কাজ, অনেক ভাবে করতে হয়। অ্যাকচুয়ালি এটাতে সময় দিতে হবে এবং এই প্রিপারেশনগুলো, হোমওয়ার্কগুলো অনেক আগে থেকে করতে হবে এবং এই রিলেশনশিপগুলো বিল্ড আপ করতে হবে। সুতরাং যখনই এগুলো হবে না তখনই কিন্তু আমরা পিছিয়ে পড়বো। এবং এই কূটনীতিটা আমি প্রথমেই যেটা বলেছিলাম যে এই কূটনীতি স্ট্রং ছিল বলেই কিন্তু আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি আমাদের, এবং সেই কূটনীতি দুর্বল হলেই আমরা পিছিয়ে পড়বো এবং সেই ক্ষেত্রে বোর্ড তার দায় এড়াতে পারবে না। এবং সো এই ক্ষেত্রে বোর্ডকে আরো সতর্ক হতে হবে দ্যাটস আমাদের ক্রিকেটের অবস্থান কি হবে। এবং এটা তো একটা ভয়ের কথা আসলে যে রেলিগেশনের এটা যদি একবার সংবিধান পরিবর্তন হয়ে আইসিসিতে ঢুকে পড়ে, মানে আইসিসির নিয়মে ঢুকে পড়ে, তাহলে তো আসলে আমরা বড় ধরনের বিপদের মুখে পড়বো। মানে পূর্ণ সদস্য পদ থেকে হঠাৎ সহযোগী হয়ে যাওয়াটা তো বড় ধরনের বিপদ হবে। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তো আমরা আশা করি এরকমটি হবে না, যেহেতু এখানে ভোটের কারণটা হলো যে এসব হতে হলে আপনার আইসিসির অন্তত 8টি ভোট লাগবে। 10টি টেস্ট স্ট্যাটাস দলের মধ্যে 8টি ভোট লাগবে, যেখানে বাংলাদেশ সরাসরি বলে দিয়েছে তারা এটি মানবে না এবং শ্রীলঙ্কাও অপোজ করেছে। এবং সবচেয়ে অবাক করার বিষয়টা হলো এই বিষয়টি যখন আপনার ফেব্রুয়ারিতে আপনার দুবাইতে আলোচনা হয়েছিল, সেখানে কিন্তু ভারত এটাতে অপোজ করেছিল। তারপরেও এটি কিন্তু পাস হয়ে গেছিল 7-2 হিসাবে। 7-2 এর মধ্যে কিন্তু বাংলাদেশ 7-এর পক্ষে ছিল এবং না ভোট দিয়েছিল কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ কিন্তু তখনও হা ভোট দিয়েছিল। খুব সম্ভবত আমার মনে হয় আর্থিক বিষয় ছাড়ের জন্য নেগোসিয়েশনে এগিয়ে থাকার জন্য সম্ভবত তখন বাংলাদেশ এটিতে হ্যাঁ বলেছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ এটাতে যে না করবে সেই হিসাবটা নিজের কাছে রাখার জন্যই খুব সম্ভবত এটি একটি মানে কূটনীতির একটা আশ্রয় নিয়েছে। কারণ আপনি লক্ষ্য করেছেন কিনা বিসিবি প্রধান এটাও বলেছেন যে মানে যে ওনার মতে পরিবর্তন হয়েছে কিনা, সাংবাদিকরা যখন ওনাকে এই প্রশ্ন করেছিল উনি বলেছেন তখনও যা ছিল এখনো তাই আছে, আসলে কোনো পরিবর্তন নেই। কি পরিবর্তন হয়েছে উনি বুঝতে পারছেন না। আমরা আশা করি যে বোর্ড বুঝতে পারবে খুব শিগগিরই। একদম ক্রিকেট কূটনীতির নিয়ে আলাপও আমাদের শেষ করতে হচ্ছে। মোহাম্মদ আশরাফুল, এই নতুন যে নিয়মের পরিবর্তনগুলো, যে আসলে 2 লিগে ভাগ হয়ে খেলা, রেলেগেটেড হওয়ার ভয়, এগুলো তো বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভয়। আপনি কি বলবেন? অবশ্যই ভয় ছিল, কিন্তু পজিটিভ দিকও আছে। কারণ আমি মনে করি যে আমরা এই ভয়ের কারণেই কিন্তু আমরা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি এবং রেজাল্টও পাচ্ছি। আমার মনে হয় যে যেহেতু আমরা 17 বছর টেস্ট প্লেইং নেশন হিসেবে এই ধরনের জিনিস থাকলে একদিক দিয়ে পজিটিভ দিক, যে না রেজাল্টের জন্য চিন্তা করব আমরা, এই দিক দিয়ে পজিটিভও আছে। আমি মনে করি নেগেটিভের সাথে সাথে কিন্তু পজিটিভও আছে, যে আপনি রেজাল্ট পাবেন না, খালি খেলেই যাবেন, তাহলে বড় টিমগুলো খেলতে যাবে না, এটা স্বাভাবিক। কিন্তু এখন কিন্তু আমরা লাস্ট 2-2.5 বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলছি। রেজাল্ট যখনই আমাদের পরে আসবে তখনই কিন্তু সবকিছু প্রশ্ন। তাহলে আসলে আপনাকে দিয়ে শেষ করি, যদি মানে আপনাকেই যদি প্রশ্নটা করি যে তাহলে আসলে দায় কার বেশি? মানে ক্রিকেটকে এগিয়ে নিতে হলে আমরা যেমন খেলোয়াড়দেরকে অনেক বেশি ভালোবাসি, সমালোচনাও করি, খেলোয়াড়দেরই দায় নিতে হবে, খেলোয়াড়দেরই আরো বেশি পরিশ্রম করতে হবে, আরো বেশি সিনসিয়ারিটি দেখাতে হবে, নাকি দায়িত্ব নিতে হবে ক্রিকেট প্রশাসন এবং ব্যবস্থাপনাকে? সবাইকে, যারা যে পজিশনে আছে সবাইকে দায়িত্ব নিতে হবে। আমরা যারা খেলোয়াড়, কিন্তু আপনারা যদি ভালো না খেলেন তাহলে বড় দলগুলো আপনাদের সাথে খেলতে রাজি হবে কেন? মানে কূটনীতি যতই ভালো হোক, আপনারা সেটার জন্যই তো বললাম সবাই সবার জায়গায় দায়িত্ব নিতে হবে। কারণ আমাদের কাজ হলো খেলা, কিন্তু আমাদের খেলার জন্য আমাদের যত বেশি খেলার সুযোগ করে দিবে তখনই আমরা ভালো খেলতে পারবো। সেটা যে ইন্টারন্যাশনাল ক্রিকেটই হবে সেটা নাই, আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাও কিন্তু ভালো মতন আমরা। আমি এখানে একটু অ্যাড করতে চাই আশরাফুলের সাথে, যে খেলোয়াড়দের একটা ডিপেন্ডেন্সি আছে। দ্যাট খেলোয়াড়দের ডিপেন্ডেন্সিটা এরকম যে খেলোয়াড়রা সবসময় বোর্ডের উপর ডিপেন্ডেন্ট, অপরচুনিটি তৈরি করে দেয় বোর্ড। সুতরাং আর এখানে আমাদের একটা রোগ আছে, সব বোর্ডেরই ছিল, এখনো আছে সেই রোগটা। আমরা এক ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ি অনেক সময়, যে আমরা একটা বিশাল নাম করা কোচ নিয়ে আসি এবং তার উপরেই সকল দায়িত্ব বর্তায়। সেটা কিন্তু পেশাদারিত্ব না। একটা বোর্ডের সম্পূর্ণ বোর্ড যখন কাজ করবে, যখন সেটা এক ব্যক্তির উপর কোনো কিছু নির্ভর করবে না, তখনই কিন্তু আপনার একটা ভালো ক্রিকেট নেশন হয়ে উঠতে পারবেন। এবং এটা যখনই এক ব্যক্তির উপরে চড়াও হবে তখন কিন্তু এটা স্বৈরতান্ত্রিক হয়ে পড়বে। এবং সেটা অনেক সময় দেখা গেছে যে আমরা একটা কোচ এনেছি এবং কোচের কাছেই আমরা
স্বর্ণের ডিম আশা করছি। এবং এই কারণে তো অনেক কোচকে মানে চলেও যেতে হলো। সবচেয়ে বড় বিষয়টা হলো কি যে আপনি শেষ করতে হবে। ক্রিকেটাররা খেলবেন মাঠে এবং মাঠের বাইরে খেলবেন কিন্তু সংগঠকরা, এবং দুই জায়গায় যদি বাংলাদেশ জিততে পারে তাহলেই কিন্তু আপনি যে ক্রিকেট কূটনীতিতে আমরা পিছিয়ে পড়েছি বলছেন সেটিতে আমরা পিছিয়ে পড়বো না, আমরা দুই জায়গায় কিন্তু জিতবো। মোহাম্মদ আশরাফুল বলছিলেন যে সেটাই করতে হবে। এম এম কায়সার ধন্যবাদ, রিয়াজউদ্দিন আল মামুন ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল, আপনি ঢাকার বাইরে থেকে এসে যে ধরতে পারলেন অনুষ্ঠানের শেষ অংশ, বিশেষ কৃতজ্ঞতা সেই জন্য। এবং দর্শক ধন্যবাদ আপনাদের যারা সঙ্গে ছিলেন। আপাতত বিদায়, আগামী রোববার পর্যন্ত প্রতিদিন রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন।